পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো 1971 সালে বলেছিলেন, পাকিস্তান পিপলস পার্টির কোন এমপি যদি জাতীয় পরিষদ অধিবেশনে যোগ দেওয়ার জন্য ঢাকায় যায় তাহলে তার ঠ্যাং ভেঙে দেওয়া হবে। এই কথাটা কিন্তু বাংলাদেশের বহু মানুষের এখনো পর্যন্ত কানে ঘুরে ফিরে বাজে। ঠিক স্বাধীনতার 53 বছর পরে এসে ঠিক এইরকমই কিছু কথা যেন আমাদের কানে এখন ভেসে আসছে। বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষ যখন বলছেন সাংবাদিকদের এখন সেইখানে ঢোকা একেবারে নিষেধ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো আর জুলফিকার আলী ভুট্টোর মতো এইভাবে বলবেন না, কোন সাংবাদিক যদি বাংলাদেশ ব্যাংকে ঢোকে তাহলে তার হাত কেটে দেওয়া হবে, এরকম করে বলবেন না। যখন তিনি সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দিবেন তখন আমাদের মাথার মধ্যে ওইটাই আসে যে সাংবাদিকের কলম তিনি বন্ধ করে দিতে চাচ্ছেন, তার হাত কেটে দিতে চাচ্ছেন। এই মাত্র কয়েকদিন আগেই জামালপুরের একজন আওয়ামী লীগ নেতা তিনি বলেছেন যে তার এলাকায় অন্য মার্কার কোন এজেন্ট যদি ঢোকে তাহলে তার হাত কেটে যমুনায় ভাসিয়ে দেওয়া হবে। আপনাদের আরো মনে থাকার কথা, 1996 থেকে 2001 সালে ফেনীর জয়নাল হাজারীর কথা আপনাদের মনে থাকার কথা। তিনি কিন্তু ওই সময় তার ক্লাস কমিটি, তার অনেক কমিটি ছিল, সেই সমস্ত কমিটি সম্পর্কে যখন রিপোর্ট ছাপা হয়েছিল ওইখানকার সাংবাদিক টিপু সুলতান করেছিলেন, তাকে এমন ভাবে মারা হয়েছিল, তাকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় এনে তার চিকিৎসা করাতে হয়েছিল। আওয়ামী লীগের অধীনে এই সমস্ত কর্মকাণ্ডগুলো কিন্তু ঘটে। তারই একটা এক্সটেনশন এখন দেখতে পাচ্ছি আমরা বাংলাদেশ ব্যাংকের গভর্নরের মুখে, যে বাংলাদেশ ব্যাংক তাদের চুরি চামারি কোনো কিছুই ঠেকাইতে পারে না। তারা শুধুমাত্র সাংবাদিক, নিরীহ সাংবাদিক যারা কলম পেশা, যাদের একমাত্র কাজ, তাদেরকেই তারা আটকে দিতে চাচ্ছে। কেন আটকে দিতে চাচ্ছে? তাহলে বাংলাদেশ ব্যাংক কি আরো বড় ধরনের ক্রাইম করতে যাচ্ছে? এই বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে যায়, বাংলাদেশ ব্যাংক কিছু করতে পারে না। বাংলাদেশ ব্যাংক থেকে টাকা পাচার হয়ে যায়, ডলার পাচার হয়ে যায়, কোনো উদ্যোগ নিতে পারে না। এরকমই তো একটা ঘটনা এই বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের কাছে তো এটা প্রচলিত রয়েছে। সেই বাংলাদেশ ব্যাংক এখন তারা নতুন করে যে উদ্যোগটা নিয়েছে, বাংলাদেশের অর্থনীতির চিত্রটা যাতে সাধারণ মানুষের কাছে প্রচারিত না হয়, এই কাজটাই কি বাংলাদেশ ব্যাংক করতে চাচ্ছে? বাংলাদেশ ব্যাংকের যে হিসাব এখন দেওয়া হয় তা কি কোনো আন্তর্জাতিক সংস্থা মানে? তারা মনে করে যে বাংলাদেশ ব্যাংক যে হিসাবই দিক না কেন সেখানে ত্রুটি থাকে। এই যে আমরা যদি এখন বলি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ এখন কত, কি বলবে বাংলাদেশ ব্যাংক? তখন তারা 3-4টা হিসাব দেবে। একটা হিসাব দিয়ে বলবে যে গ্রস রিজার্ভ আছে কত, প্রায় $25 বিলিয়ন। কিন্তু যখন IMF আসবে তখন আবার বলবে $20 বিলিয়ন নিচে। কিন্তু আমাদের সাংবাদিকরা যখন এটা খোঁজ খবর নিতে যাবে তখন দেখবে যে এই ডলারের মধ্য থেকে আপুর পেমেন্ট দিতে হবে, তারপর সেখানে রেগুলার কিছু পেমেন্ট আছে, লোন আছে, এই সমস্ত পরিশোধ করে দেখা যাবে যে এখন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ আছে $15 বিলিয়ন নিচে, যেটা বাংলাদেশের জন্য একটা আতঙ্কের এই কারণে বলছি যে এই পরিমাণ অর্থ দিয়ে, এই পরিমাণ রিজার্ভ দিয়ে কোনো অবস্থাতেই বাংলাদেশের 3 মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব নয়। গত কয়েক মাসের একটা হিসাব দেখা গেছে যে সেখানে একেবারে কমসে কম 5 থেকে 6 বিলিয়ন অথবা $7 বিলিয়ন আমাদের আমদানি করতে হয়। সেইখানে হিসাব যদি দেখা যায় তাহলে 3 মাসের আমদানি মিটাতে গেলে আমাদের $17 থেকে $18 বিলিয়ন প্রয়োজন হয়। তাহলে তার নিচে এখন আমাদের অবস্থান করছেন রিজার্ভ। এই রিজার্ভ এখন আমাদের এই সময় এসে খারাপ অবস্থায় দেখা যাচ্ছে, আমাদের আমদানি ব্যয় মেটানো সম্ভব হচ্ছে না। কিন্তু কেন, কি কারণে এই ডলার রিজার্ভ এত তলানিতে এসে ঠেকলো? একবারও কি বাংলাদেশ ব্যাংক বা সরকার এটাকে প্রচার করেছে যে কি কারণে হয়েছে? আমাদের তো 2021 সালের আগস্টে যে রিজার্ভ ছিল $48.06 বিলিয়ন, সেটা মাত্র 3 বছরের মাথায় এসে এরকম খারাপ অবস্থায় আসলো কেন? সেখানে তো সরকার প্রথম চান্সেই বলেছিল যে এত ডলার দিয়ে আমরা কি করব, যে কারণে তারা একটা চুরি চামারির একটা পথ বের করে ফেললেন। কি হলো? সেখানে EDF ফান্ড তৈরি করা হলো। সেই ফান্ডের মাধ্যমে যারা রপ্তানিকারক আছে তাদেরকে বিলি বন্টন করা হলো $7 থেকে $8 বিলিয়ন।
এই যে চুরি শুরু হয়ে গেল, তার ধারাবাহিকতা আজকে এই পর্যন্ত চলে আসছে। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এখান থেকে যে ডলার বাইরে চলে যায়, বাংলাদেশ ব্যাংক কি সেই হিসাব রাখে? এস আলম গ্রুপের যে টাকা চলে গেছে বাইরে, 3টা মহাদেশে সেখানে চলে গেছে, তারা সেই সমস্ত জায়গায় বিনিয়োগ করেছে, ওই বাংলাদেশ ব্যাংকের রেকর্ডে নেই কেন সেগুলো? এটা তো একেবারে রিপোর্ট হয়েছে, হাইকোর্টে উঠেছে, সমস্ত জায়গায় দুদক পর্যন্ত এটা দেখেছে, কিন্তু এটার ব্যাপারে কোন রকম উদ্যোগ মানে কোনো তদন্ত করে দেখতে পারে না, এবং এ ব্যাপারে কোনো প্রতিকারও দেখাইতে পারে। এমনকি বলতে গেলে তাদের তো সেই রকম কোনো হেডমও নেই যে এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। হেডম আছে শুধুমাত্র সাংবাদিকদের ব্যাপারে, যে তারা যাতে এই সমস্ত তথ্য উপাত্ত দিয়ে কোনো রিপোর্ট না করে। এখানেই তো বাংলাদেশ ব্যাংকের খুব সাফল্য। এই রিজার্ভ নিয়ে যখন নয়ছয় হচ্ছে, তখন বিভিন্ন মহল থেকে আওয়াজ উঠতে শুরু করলো যে এই বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি চামারি করে নষ্ট করে দেওয়া হয়েছে। তখন পাল্টা হিসাবে প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা রিজার্ভ চিবিয়ে খেয়ে ফেলেছি। তখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন যে আপনি চিবিয়ে খাননি, এটা গিলে খেয়েছেন। এটা আসলে তখন খুব লেগেছিল, কেননা বাংলাদেশ ব্যাংকের এই রিজার্ভ, এইটার উপরে বাংলাদেশের যারা রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের যে কোটি কোটি মানুষ বাইরে চাকরি করে, তারা সেখান থেকে রেমিটেন্স পাঠায় এই বাংলাদেশের উন্নয়নের জন্য, কিন্তু সেই সমস্ত জায়গায় উন্নয়ন হয় না, এটা হয়ে যায় লুটপাট, দুর্নীতি হয়ে যায়। আজকে ব্যাংক, বিমা সবকিছু লুটপাট হয়ে যাচ্ছে, কিন্তু দেখার কেউ নেই। যখনই বলা হয় তখন একটা 9-6 দিয়ে বোঝানো হয়, এবং তাদের বিরুদ্ধে কোনো রকম মামলা মোকদ্দমাও পর্যন্ত হয় না, একটা তদন্ত পর্যন্ত হয় না। তদন্ত হয় কোথায়, মামলা হয় কোথায়? ওই যে ডক্টর ইউনূস নোবেল বিজয়ী, তার বিরুদ্ধে হয়। কোথায় মামলা হয়? যখন দেখা যায় যে এই যে রাজনৈতিক মামলাগুলো হয়, বিরোধী দলের নেতা কর্মীরা যদি মিছিল মিটিং করে, তাদের বিরুদ্ধে মামলা হয়। কাদের বিরুদ্ধে মামলা হয়? দেখা যায় যে কেউ ট্যাক্সের হিসাব দিতে পারে নাই, ছোটখাটো হিসাবে গড়বড় হয়েছে, এটাই মামলা হয়ে যায়। বিএনপির যেমন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের বিরুদ্ধে এই ধরনের মামলা করে বাস ঝুলিয়ে দিয়েছে। এই সময় মামলা করতে কিন্তু দুদকেরও কোনো সমস্যা হয় না, তারপরে সরকারেরও কোনো সমস্যা হয় না। সমস্যা হয় এস আলম গ্রুপের বিরুদ্ধে মামলা করতে, এবং চোখের সামনে ভেসে উঠছে 2009 সাল থেকে 2024 সালের মধ্যে বাংলাদেশের অন্যতম শীর্ষ ধনী হয়ে গেছেন সামিট গ্রুপের আজিজ খান। এত টাকা কোথায় পেলেন? কোনো হিসাব নেই, এবং এর বিরুদ্ধে কোনো তদন্তও নেই। এগুলো তো আসতে হয় না। তারপরে দেখা যাচ্ছে যে এই যে একজন চাকরি বাকরি করে বিদায় নিয়েছেন, কিন্তু তার বিশাল সম্পদ এখন পাহাড় দেখা যাচ্ছে, কই তার বিরুদ্ধে তো কোনো রকম মামলা মোকদ্দমা হচ্ছে না, এমনকি একটা তদন্ত পর্যন্ত করতে পারছে না দুদক। এর চেয়ে দুদকের হেডম। বাংলাদেশ ব্যাংকে যে সমস্ত সাংবাদিকদের উপরে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, তারা মূলত এই ব্যাংকিং সেক্টর নিয়েই কাজ করেন এবং তারা রিপোর্ট করে থাকেন। তো তাদের এই নিষেধাজ্ঞা দেওয়ার পিছনে যারা কলকাঠি নাড়ছে, তারা মূলত বাংলাদেশ ব্যাংক থেকে যে এই যে ডলার বিদেশে পাচার করে, বাংলাদেশ ব্যাংকেও খুশি রাখে, আবার বাংলাদেশ ব্যাংকের অগোচরেও পাঠিয়ে দিয়ে থাকে। তো এদের এইটা যাতে জানতে না পারে, বাংলাদেশের মানুষ বুঝতে না পারে এবং পত্র পত্রিকায় না আসে, এই কারণে তাদের অঙ্গুলি হিলনে এই কাজটা করা হচ্ছে। আজকে ডলার সংকটের কারণে আমদানি ব্যয় কত রেস্ট্রিকশন করা হয়েছে। ইভেন শিল্পে যে সমস্ত ক্যাপিটাল মেশিনারিজ আমদানি করা হয়, সেগুলোও পর্যন্ত রেস্ট্রিক্টেড করা হয়েছে। তাহলে এগুলো যদি না আসে, তাহলে তো শিল্পের বিকাশ ঘটবে না, কর্মসংস্থানও হবে না। এই ডলার সংকটের কারণে বিপদ কি শুধু এই জায়গায় শেষ হয়ে যাচ্ছে? এই তো বিবিসি একটা রিপোর্ট প্রকাশ করেছে, এখন আন্তর্জাতিক যে বিমান সংস্থা আছে, তারাও তো বাংলাদেশের কাছে প্রায় 32 কোটি ডলার পাবে, যে কারণে এখন বাংলাদেশ থেকে কোনো যাত্রী যদি তারা বিদেশে নিয়ে যেতে চায়, তখন সেখানে ভাড়া পর্যন্ত, টিকিটের ভাড়া বাড়িয়ে দিয়েছে। এইগুলো তো আস্তে আস্তে হচ্ছে। তারপরে যে বিদ্যুতের বকেয়া পড়ে রয়েছে প্রায় 41,000 কোটি টাকা, এগুলো দিনে দিনে এই সমস্ত দেনা বেড়েই চলেছে। এগুলো তো পরিশোধ করার তো কোনো লক্ষণও দেখা যাচ্ছে না। ইতিমধ্যেই 100 বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ এখন কিন্তু বাংলাদেশের জনগণের মাথার উপরে চেপে বসে আছে। এগুলো পরিশোধ করতে হয়, কিন্তু এইগুলো পরিশোধ করতে যে ওই রিজার্ভের উপরে টানগুলো পড়ছে, আর এইগুলোই এই মানে সাংবাদিকরা খুঁটে খুঁটে যখন বের করে দেয়, তখনই তাদের উপরে এই যে খড়গগুলো দেওয়া হয়। কিন্তু এটা দিয়েই কি
বাংলাদেশের যে দুর্দিনটা আসছে এখন অর্থনৈতিক ভাবে যে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, বাংলাদেশের অর্থনীতি যে এখন তলানিতে যে পড়ছে এবং কয়েকদিনের মধ্যেই দেখা যাবে যে অর্থনৈতিক একটা ভঙ্গুর অবস্থায় চলে আসছে। এই যে জ্বালানি, আরেকটা কথাও বলতে হয় যে এই জ্বালানির সংকট দেখা দিবে এই কয়েকদিনের মধ্যেই। কারণ এই কাতারের যে আমির আসছিলেন তার কাছে তো তিনি বাংলাদেশে এনএলজি রপ্তানি করে থাকেন এবং 1 বছরের জন্য বাকিতে তার কাছ থেকে এই এনএলজি চেয়েছিলেন, কিন্তু তিনি সেটা না করে দিয়েছেন। তাহলে বিদ্যুতের সবচেয়ে বড় যে সেক্টর, যে জ্বালানি লাগে গ্যাস, সেই গ্যাস ঠিক মতো পাবে না। তাহলে দেখা যাবে যে এই যে গরম দিন আসছে, তো গরমকাল এখনই দেখা যাবে যে বিদ্যুতের লোডশেডিং ইতিমধ্যেই ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় লোডশেডিং করতেছে। গ্রামে এখন 8-10 ঘন্টা তো বিদ্যুৎ থাকেই না। এই অবস্থা থাকতে থাকতে এক সময় দেখা যাবে যে এই সরকার মানে একটা বিপজ্জনক অবস্থার মধ্যে চলে আসবে, যেটা এই সাংবাদিকদের প্রবেশাধিকারে যদি নিষেধাজ্ঞা দিয়েও ঠেকানো যাবে না।